আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। পিটার বাটলারের হাই লাইনটা শেষ পর্যন্ত বাংলাদেশের কাল হয়ে দাঁড়ালো। উজবেকিস্তানের সঙ্গে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ, যে ম্যাচটাকে নিয়ে এতটা আশা এতটা আকাঙ্ক্ষা আমাদের ছিল এবং একটা স্বপ্ন আমরা দেখছিলাম যে এশিয়ান কাপ এই টুর্নামেন্টটার মূল পর্বে গিয়ে বাংলাদেশ হয়তো তাদের প্রথম গোলটা পাবে, একটা ইতিহাস রচনা করার মতো রেজাল্ট বের করে আনতে পারবে। সেই কাজটা কিন্তু বাংলাদেশের আলটিমেটলি হলো না। আমরা 4-0 গোলে উজবেকিস্তানের সঙ্গে হেরে গেলাম এবং র্যাঙ্কিংয়ে 60 ব্যবধানে এগিয়ে থাকা একটা দলের সঙ্গে বাংলাদেশের এই পরাজয়ের কাটাছেঁড়াটা যদি আমরা করতে চাই তাহলে বেশ কিছু পয়েন্টে আমরা আসলে আলোচনা করতেই পারি। প্রথমত আসলে দুঃখ কষ্ট সেগুলোকে আসলে সাইডেই রাখতে চাই, কারণ এই মুহূর্তে অবজেক্টিভলি চিন্তা করাটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা খুব ইমোশনাল হয়ে ম্যাচটা দেখতে বসেছিলাম এবং শুরুর দিক থেকেই যখন আমরা ম্যাচটা শুরু হলো তার আগ মুহূর্তে যখন আমরা লাইন আপটা দেখেছি সেখানে দেখলাম যে স্বপ্না রানীকে আজকেও নামানো হয়নি। একটুখানি আমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে স্বপ্না রানীকে আসলে সেভ করাই হচ্ছিল এই ম্যাচটার জন্য, যেখানে বাংলাদেশের মিডফিল্ডে একজন এক্সট্রা প্লেয়ারের প্রয়োজন হবে যার বল কন্ট্রোলিং অ্যাবিলিটি ভালো, যার পাসিং অ্যাবিলিটি ভালো, যার বল রিটেনশন অ্যাবিলিটি ভালো, যার ওয়ার্ক রেট ভালো। এরকম একজন মিডফিল্ডারকে হয়তো মনিকা চাকমা এবং ওই মারিয়া মান্দার সঙ্গে জুটিবদ্ধ করার জন্যই স্বপ্নারানীকে হয়তো প্রস্তুত করা হচ্ছিল, যে এই ম্যাচটাতেই তাকে হয়তো কাজে লাগাতে হবে। মিডফিল্ডে আমাদের একজন এক্সট্রা পার্সন, এক্সট্রা একজন প্লেয়ার আমরা রাখবো এবং সেইটা ধরে আমরা আক্রমণগুলো কনস্ট্রাক্ট করব। স্বপ্নারানী ছিলেন না, 11-এ ছিলেন না। নবীরন খাতুন, যিনি কিনা আগের দুটো ম্যাচে উইং ব্যাক পজিশনে খেলেছেন রাইট সাইডে, তাকে আজকে সুযোগ দেওয়া হয়নি। শিউলি আজিম, তাকে রাইট ব্যাকের দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে এবং বাংলাদেশ আজকে 4 অ্যাট দ্য ব্যাক ফরমেশন নিয়ে খেলতে নেমেছিল। তবে আগের যে দুটো ম্যাচে বাংলাদেশ যেভাবে হাইলাইন মেনটেন করেছিল সেখানে অন্তত ডিফেন্সে একজন এক্সট্রা পার্সন থাকার কারণে বা তিনজন সেন্টার ব্যাক থাকার কারণে যেটা হয়েছিল, যতবার প্রতিপক্ষরা ওই লং বল দিয়ে আমাদের ওই হাইলাইনটা বিট করে বলটায় একটা ফুট রেসে স্প্রিন্ট করে বল ধরতে গিয়ে ওই স্পেসটা ব্যবহার করতে চেয়েছিল, সেই সময় কিন্তু কোনো না কোনো ডিফেন্ডার আমাদের তাদের সঙ্গে থাকার একটা সুযোগ পেয়েছিলেন। বাট আজকের যে ঘটনাটা ঘটেছে, আমরা 4 অ্যাট দ্য ব্যাক নিয়েও খেলে যখন হাইলাইনটা নিয়ে এগিয়েছি সামনে, উজবেকিস্তান কিন্তু খুব সিম্পল ফুটবলটা খেলেছে। তারা খুব বেশি একটা কসরত করতে যায়নি, খুব বেশি সমস্যা করতে যায়নি। তাদের যে ক্যাপ্টেন ছিলেন, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে যিনি খেলছিলেন, তিনি একমাত্র বল নিয়ে বল ক্যারি করে ড্রাইভ করার চেষ্টা করছিলেন কিন্তু এছাড়া উজবেকিস্তানের খুব সহজ একটা পদ্ধতি ছিল বাংলাদেশকে বিপদে ফেলার, সেটা হচ্ছে ওই একটা লং বল দেয়া, একদম সোজাসুজি লং বল দেয়া, আমাদের দুই সেন্টার ব্যাকের উপর দিয়ে লং বলটা দেয় এবং ওই দুই সেন্টার ব্যাককে বিট করে তাদের যে ফরওয়ার্ডরা আছেন তারা বলগুলোকে চেস করার চেষ্টা করছেন। চায়নার এগেনস্টের কথাটা আপনি চিন্তা করেন, যেখানে বাংলাদেশ বেশ কয়েকবার চায়নাকে 8বার তারা অফসাইডে ট্র্যাপে ফেলেছিল, কিন্তু সেই ম্যাচটাতেও কিন্তু চায়না দুটো গোল দিয়ে ফেলেছিল। সেটা ভিআর এর কারণে আমরা বেঁচে গিয়েছি, কারণ চাইনিজ প্লেয়াররা অফসাইড বিবেচিত হয়েছিলেন। ভেরি ভেরি ক্লোজ কলস। মানে আপনি যখন হাইলাইনে খেলবেন তখন কিন্তু একটা হাই রিস্ক নিয়ে আপনার খেলতে হচ্ছে, যে আপনার হাইলাইনটা যদি বিট হয়ে যায় সামহাও, আপনার ডিফেন্ডারদের সেই গতিটা থাকতে হবে সেই বলটা ধরার জন্য, প্লাস আপনার অফসাইড ট্র্যাপটা মেনটেন করার জন্য ওই ডিফেন্সিভ লাইনটাকে খুবই খুবই ডিসিপ্লিন থাকতে হবে, এক লাইনে থাকতে হবে, যেন অফসাইড ট্র্যাপে প্রতিপক্ষ পড়ে যায়। কিন্তু উজবেকিস্তানের সাথে ম্যাচটাতে আমরা দেখলাম যে যে প্রথম দুটো গোল আমরা হজম করেছি সেখানে দুইবারই উজবেকিস্তানের যে প্লেয়াররা আছেন তারা কিন্তু আমাদের ওই অফসাইড ট্র্যাপটা ওই একটা লং বল দিয়ে বিট করতে পেরেছিল এবং দুইবারই দেখা গিয়েছে আফিদা খন্দকার একবার, অন্যবার কোহাতি কিসকু, এই দুইজন এক একবার করে অনসাইড প্লে করেছেন প্রতিপক্ষের ফরওয়ার্ডদের। সো এই সিচুয়েশনগুলো আসলে একটা রিস্ক এবং এই রিস্কটা পিটার বাটলার নেন, আমরা জানি। হি প্লেস দিস রিস্কি গেম। কেন খেলেন সেটারও একটা কারণ আছে। আমি ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের বলতে পারি যে হাইলাইন যখন একটা টিম খেলছে তার মানে কিন্তু তাদের ডিফেন্সিভ লাইন, তাদের মিডফিল্ড এবং তাদের ফরওয়ার্ড, এই তিনটা লেয়ারের মধ্যে একটা গ্যাপ ছোট হয়ে আসা, অর্থাৎ মাঠটাকে ছোট করে আনার যে বিষয়টা, ভার্টিক্যাল এক্সটেন্ট থেকে যদি আমরা চিন্তা করি, ওই মাঠ ছোট করে আনলে যেটা সুবিধা হয় বাংলাদেশে সেটা হচ্ছে বলটা যখন পজিশনে থাকে তখন একটা আক্রমণ কনস্ট্রাক্ট করার জন্য আশপাশে প্লেয়ার পাওয়ার সম্ভাবনা থাকে এবং বলটা পায়ে থাকলে তখন কুইকলি অপোনেন্টকে চার্জ করা যায় এবং উইদাউট দ্য বল খুব কুইকলি প্রেসও করা যায়, কারণ আশপাশেই প্লেয়াররা কাছাকাছি পজিশনে থাকেন এবং প্রতিপক্ষকে উপর দিক থেকেই প্রেস করে বলটা নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। রিস্ক যেটা থাকে সেটা হচ্ছে একবার যখন ওই ডিফেন্সের প্লেয়াররা বা সেন্টার ব্যাক যে দুজন লাস্ট পিপল যারা রয়েছেন লাইনে, ডিফেন্সিভ লাইনের, তারা যখন ফার্স্ট টাইম চার্জটা করতে যান তখন কিন্তু
তারা বলটা একবার যদি লুজ করে ফেলেন, সেই ওয়ান অন ওয়ান ব্যাটেলটা যদি প্রতিপক্ষের ফরওয়ার্ড ব্যাটেলটা জিতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিশাল বড় একটা ঝামেলায় পড়ে যাব এবং বিশাল বড় একটা এক্সপোজ সিচুয়েশন আমরা পড়ে যাব। আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্সের পেছনে অনেক স্পেস থাকবে এবং কিপার সেই স্পেসটা আসলে কভার করতে পারবেন না। তো আলটিমেটলি দেখা গেছে উজবেকিস্তান প্রথম যে গোলটা দিয়েছে 9 মিনিটের মাথায়, সেটাও কিন্তু ওই অফসাইড ট্র্যাপটাকে বিট করে, আমাদের হাইলাইনটাকে বিট করে তারা একটা সিম্পল লং বল দিয়ে সেখান থেকে একটা গোল বের করে নেয়। কিন্তু সেটার পর থেকে আমি বলবো প্রথম 15 মিনিটের পর থেকে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত ফুটবল খেলেছে। তারা পিটার বাটলারের যে আইডিয়াটা ছিল যে ছোট স্পেসেই বলটা রাখা, উইং ধরে আগানো, প্লাস মিডফিল্ডের যেই দুজন আমাদের রয়েছেন, দ্য এনার্জি, দ্য বান্ডেল অফ এনার্জি, মনিকা চাকমা আর সেই সাথে মারিয়া মান্দা, এই দুজনকে ঘিরে বাদবাকিদের সঙ্গে একটা কম্বিনেশন প্লে করে আমরা প্রতিপক্ষকে অ্যাটাক করতে চাবো। সেই পজিশনটা কিন্তু বাংলাদেশ ওই প্রথমার্ধের প্রথম 15 মিনিটের পর থেকে পরবর্তী যে সময়টা খেলেছে, পরবর্তী আধা ঘন্টা যে খেলেছে বাংলাদেশ, দুর্দান্ত খেলেছে এবং বেশ কিছু ভালো সুযোগ প্রতিপক্ষের হাফে আমরা নিতে পেরেছি। এবং ফার্স্ট হাফে যখন 1-0 শেষ হয় তখন কিন্তু মনে হচ্ছিল মোমেন্টাম বাংলাদেশের পক্ষে এবং উজবেকিস্তান চাইছিল যে কোনো মতে হাফ টাইমটা পার করে নেই। দ্বিতীয় অর্ধে গিয়ে আবারও ওই নর্থ কোরিয়ার মতো একটা সিচুয়েশন হচ্ছে। বাংলাদেশ নর্থ কোরিয়ার ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে ছোট্ট একটা উইন্ডো থাকে যে সময়টা আমাদের প্লেয়ারদের একটু ফোকাসের ঘাটতি থাকে এবং সেই সুযোগটা আসলে অপোনেন্ট নিয়ে নেয়। উজবেকিস্তান ডেফিনেটলি এক্সপিরিয়েন্সড একটা টিম, তারা এর আগে আরও 5 বার এই এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে, সো তাদের কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আছে। তো তারাও দেখেছে যে বাংলাদেশ আসলে অনেক বেশি উদ্গ্রীব বলটা নেওয়ার জন্য এবং হাইলাইনটা তখনও বাংলাদেশ মেনটেন করছে বা চেষ্টা করছে। ওই হাইলাইনটা বিট করার জন্য উজবেকিস্তান তাদের লো ব্লকে বসেছিল। বাংলাদেশকে কিন্তু উজবেকিস্তান খুব একটা স্পেস দেয়নি তাদের ডিফেন্ডারদের পেছনে। সুতরাং আমাদের প্লেয়ারদেরও দেখা গেছে যে আমরা ওই লং শট নিতেই হচ্ছে আমাদেরকে আলটিমেটলি, কারণ পেছনে কোনো স্পেস নেই। সো ওই জায়গাটার মধ্যে আমার মনে হয় বাংলাদেশ একটু স্ট্রাগল করেছে এবং আমাদের কোনো অল্টারনেট প্ল্যান সেই জায়গা থেকে ছিল না। ঋতুপর্ণা চাকমা অ্যাজ ইউজুয়াল ফ্যান্টাস্টিক পারফরমেন্স, তার কাছ থেকে আরও একবার তার ওয়ার্ক রেট, তার এনার্জি, তার ড্রিবলিং অ্যাবিলিটি, তার টেকনিক্যাল অ্যাবিলিটি, তার শুটিং, সব কিছুরই ঝলক সে দেখিয়েছে। তবে উজবেক গোলকিপার শিয়ারা ফ্যান্টাস্টিক সেভ। ঋতুপর্ণার একটা দারুণ শট ছিল যেটা চায়নার এগেনস্টে নিয়েছিলেন, সিমিলার ধরনের একটা অ্যাঙ্গেল থেকে সিমিলার শট, বাট খুবই সুন্দরভাবে উজবেক গোলকিপার সেটা কিন্তু ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন। আর ডি বক্সের ভেতরে আমাদের বেশ কিছু শুটিং অপরচুনিটিস এসেছিল, আমরা অন টার্গেট রাখতে পারিনি, কিছু দুর্বল শট এসছে। রাইট উইং দিয়ে একটা প্রশ্ন আমার থাকবে। বাংলাদেশ শামসুন্নাহার জুনিয়রকে এর আগের দুটো ম্যাচ খেলেছিল, আজকে তারা আনিকা রানিয়া সিদ্দিকী, দ্য সুইডিশ ব্লাড, তাকে কিন্তু নিয়ে এসেছিল। তবে আনিকা রানিয়ার যেই প্রথম স্টার্ট বাংলাদেশের হয়ে, মানে স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, এই যে সিচুয়েশনে তিনি পেয়েছিলেন নিজেকে, কাজে লাগাতে পারলেন না। আমি বলবো যে শি লুকড আ বিট রাস্টি, আউট অফ টাচ, এবং মনে হয়েছে যে সে আসলে বাইরে থেকে এসছে। বাদ বাকি খেলোয়াড়দের সঙ্গে তার কেমিস্ট্রিটা সেভাবে কিন্তু বিল্ড আপ হয়নি, স্পেশালি পেছনে যখন শিউলির সঙ্গে তার কেমিস্ট্রি বিল্ড আপ করতে হচ্ছিল, সেখানে তার পাসিংয়ের কিছু মিস পাস আমরা দেখেছি। আমরা মিডফিল্ডে যারা ছিলেন তাদের সঙ্গেও তার কম্বিনেশন খুব একটা ভালো দেখিনি, তহুরার সঙ্গেও তার কানেক্টিভিটি খুব একটা ভালো দেখিনি, এবং শি লুকড আ বিট স্লো, লেবারাস অ্যান্ড রাস্টি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা একটু মিস আউট করেছি একটা ট্রিক। আই গেস সেখানে শামসুন্নাহার জুনিয়র থাকলে, প্রথম থেকে থাকলে হয়তো একটু বেটার কিছু হতে পারতো, আনিকা রানিয়ার কথা পরে আমরা নামাতে পারতাম, যেটা আগের দুটো ম্যাচে পিটার বাটলার করেছেন। সো ট্যাকটিক্যাল জায়গা থেকে আমি বলবো পিটার বাটলার আমার মনে হয় আজকের দিনের জন্য তার হাইলাইনটা আসলে কাজে দেয়নি সেভাবে, এবং উজবেকরা এমন একটা কিছু করতে পেরেছে যেটা ইভেন নর্থ কোরিয়া কিংবা চায়নাও করতে পারেনি। সেটা হচ্ছে আমাদের হাইলাইনটার ট্র্যাপটাকে বিট করা, সাকসেসফুলি বিট করা, সেটা কিন্তু উজবেকিস্তান করতে পেরেছে এবং সেই জায়গাতেই আমরা আসলে গোল হজম করেছি। যখন দ্বিতীয় গোলটা খাই, তারপর যখন থার্ড গোলটাও খেয়ে যাই, মনে হয়েছিল, মানে সেকেন্ড গোল যখন হজম করেছি তখনই আমার মনে হয়েছে যে ম্যাচে আসলে বাংলাদেশের আসলে ফিরে এসে জয়সূচক একটা পারফরমেন্স দেওয়ার কোনো সুযোগই নেই, তারা সেখানেই শেষ। বাট একটা ব্যাপার আমি বলবো, ডেফিনেটলি আমাদের আশাটা ছেড়ে দেওয়ার কোনো কারণই নেই, কারণ বাংলাদেশের এই মেয়েরা পজেশন তাদের থেকে বেশি রেখেছে। ওভারঅল পুরো ম্যাচটাতে উজবেকিস্তানের চেয়ে বেশি পজেশন আমাদের পায়ে ছিল, উজবেকিস্তানের থেকে বেশি সংখ্যক শটস আমরা গোলে নিয়েছি, যদিও অন টার্গেট শটসের সংখ্যা কম এবং রিয়েলিস্টিক চান্স আসলে খুব একটা বেশি আমরা ক্রিয়েট করতে পারিনি। বাট উই ওয়ার অন দ্য ফ্রন্ট ফুট, আমরা আমাদের চেয়ে 60-61 র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা একটা দলের সঙ্গে একেবারে চোখে চোখ রেখে লড়াইটা করেছি। গোল আসেনি, সেটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। অনেকেই বলছেন যে আসলে আমাদের প্লেয়াররা নাকি সেলফিশ ছিলেন, তহুরা একটু সেলফিশ হয়েছিলেন কিনা, ঋতুপর্ণা বারবার বল পেলেই শট নিচ্ছেন, যেই বলটা পাচ্ছেন ডি এর আশপাশে বা পেনাল্টি এরিয়ার আশপাশে তারাই কিন্তু শট নিতে গিয়েছে নিজেরাই, দে ওয়েন্ট ফর গ্লোরি, এটা অনেকে বলছেন। বাট বাংলাদেশের মেয়েদের ফুটবল যারা ফলো করেন তারা খুব ভালো মতনই জানেন যে আমরা কিন্তু ওই ডি বক্সের ভেতরে বলটা ক্রিয়েট করে তারপর শট নিচ্ছে এরকম সিচুয়েশন আগেও আমরা করতাম না, আমরা কিন্তু শুটই করতাম। এবং ডিফারেন্সটা কি আসলে সাফ লেভেল এবং এই এশিয়ান কাপ লেভেলের,
ডিফারেন্সটা হচ্ছে এখানেই যে আপনি দূর থেকে অ্যাকুরেটলি যদি শট নিতে পারেন সাফ লেভেলে, মোর লাইকলি আপনি গোল পেয়ে যাবেন, বাট ওই একই ধরনের শট এখানে নিলে আপনি গোল পাবেন না, হয়তো কিপার ঠেকিয়ে দেবেন আর না হলে হচ্ছে ডিফেন্ডার এসে ব্লক করে দিবেন, যে কাজটা এবার হয়েছে বাংলাদেশের জন্য। বাট ইটস আ লার্নিং এক্সপিরিয়েন্স। এখন নতুনভাবে গোল করার উপায় আমাদের খুঁজে বের করতে হবে, অ্যান্ড আমাদের মেয়েদের যে পারফরমেন্স ওভারঅল, তাদের এনার্জি লেভেলসের প্রশংসা করতেই হবে। আপনারা আমার কথা শুনবেন না, আপনারা অন্য অনেক ফুটবল এক্সপার্টরা যারা রয়েছে তারাও হয়তো বাংলাদেশি যারা রয়েছেন তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, বলেছেন বাংলাদেশ খারাপ খেলেছে। আমার কাছে মনে হয়নি বাংলাদেশ খারাপ খেলেছে, আমার কাছে মনে হয়েছে যে এই ল্যাপস অফ কনসেন্ট্রেশনটা স্বাভাবিক। মানে যেই দলটার অ্যাভারেজ এজ হচ্ছে 20, এই দলটার ম্যাচুরিটি আপনি কতটুকু এক্সপেক্ট করবেন, কতটুকুই বা আপনি এক্সপেক্ট করবেন যে তারা দিতে পারবে? যা দিয়েছে ফ্যান্টাস্টিক দিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে ভবিষ্যতের জন্য বাংলাদেশ অনেক ভালো একটা স্পটে নিজেদেরকে রেখে গেছে এবং এশিয়ার মঞ্চে তারা নিজেদের একটা ছাপ রেখে যেতে সক্ষম হয়েছে। আজকের ম্যাচটা যদিও তারা হেরেছে এবং গোলের ডিফারেন্সটা দেখে মনে হয়েছে যে কনভিনসিংলি হেরেছে। উই জাস্ট লস্ট বিকজ আমাদের ওই ইনসাইসিভনেসটা ছিল না, আমাদের ওই কনভার্সন রেটটা ছিল না, আমাদের কম্পোজারের অভাব ছিল। আমরা একটু বেশি আমি কি বলবো, টু এক্সাইটেড হয়ে গেছিলাম বা টু নার্ভাস, দুটোর একটা হবে আমাদের কেসটাতে। বাট এই টিমটার অনেক অনেক বিশাল বড় একটা পোটেনশিয়াল আছে, সেটাতে কিন্তু কোনো সন্দেহই নেই। এই অ্যাসাইনমেন্ট শেষ, বাট তার মানে বাংলাদেশের ফুটবল, মেয়েদের ফুটবলের এই যাত্রাটা শেষ হওয়ার মানেই হচ্ছে এটা একটা নতুন শুরু। আমরা আবারও পরবর্তী যে এশিয়ান কাপ আছে সেটার জন্য প্রস্তুতি নিব। আমাদের অনূর্ধ্ব 20 দলের টুর্নামেন্ট শুরু হচ্ছে, সেই টুর্নামেন্টের প্রস্তুতি আমরা নেব এবং এই মেয়েদেরকে কিভাবে আরও বেটার জায়গায় নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। ওভারঅল আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ সাকসেসফুল ক্যাম্পেইন। বাংলাদেশের মেয়েদের যতটুকু লিমিটেশন ছিল, যা প্রিপারেশন ছিল, সেই অনুযায়ী দে আউট পারফর্ম দেমসেলস এবং অনেক নতুন ভালো ভালো খেলোয়াড়দের ভালো কিছু গুণ আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের ট্যাকটিক্সে বা পিটার বাটলারের ট্যাকটিক্সেরও যে কিছু ভুল থাকতে পারে বা সেখানেও যে কিছু ফ্লেক্সিবিলিটি নিয়ে আসার সুযোগ রয়েছে সেটাও কিন্তু আমরা দেখেছি। ওয়ান লাস্ট ওয়ার্ড আমার ভিডিও শেষ করার আগে, প্রীতির পারফরমেন্সটা আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন। জার্সি নাম্বার 12 যখন সাব থেকে নেমেছেন রাইট উইংয়ে আনিকা রানিয়ার জায়গায়, ফ্যান্টাস্টিক একটা পারফরমেন্স প্রীতি দিয়েছে ওই ছোট্ট টাইমটার ভেতরে, 20-25 মিনিটের মধ্যেই। শি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অন দ্য ফিল্ড, ওই আমাদের ঋতুপর্ণা চাকমা ছাড়াও। সো এই ধরনের ট্যালেন্ট উঠে আসাটাই আমাদের জন্য বিরাট বড় একটা ক্রেডিটের ব্যাপার। যাই হোক, ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে শেষ হয়েছে এশিয়ান কাপ, তবে আমরা এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের মেয়েরা নিশ্চয়ই আমাদেরকে আজকে হয়তো সফলতা দেখাতে পারেনি, তবে তাদের পারফরমেন্স দিয়ে আমাদের মন জয় করেছে এবং সামনের দিনগুলোতে তারা মাঠের ফুটবলে রেজাল্টস ওয়াইজও সফলতা নিয়ে আসবে, এই বিশ্বাস আমাদের সবার রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।